পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী যে SGSY গ্রুপ, স্বরোজগার যোজনার যে স্কিম এবং তার যে গ্রুপ, সেখানেতে দেখা যাচ্ছে যে নতুন নামকরণ হয় প্রতিকৃত ভবন। এটা কার্ড দেওয়া, এই যে সুন্দর নাম একটা এটাও তৎকালীন সচিব কাজল বাবু মস্তিষ্ক প্রসূত। আচ্ছা, সরাসরি নৈতিক ধারে ফেলে দেবো যে ইউনিয়ন বোর্ড যখন ফরমেশন হয়েছিল, ইউনিয়ন বোর্ড ফরমেশনের একটা হচ্ছে ইউনিয়ন বোর্ড আঞ্চলিক জায়গায়, আঞ্চলিক ব্লক স্তরে একটা আঞ্চলিক পরিষদ তৈরি হয়েছিল এবং জেলা স্তরে একটা জেলা বোর্ড ছিল। জেলা বোর্ড সিপিএম বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ওরা ওদের প্রতীকেই লড়েছিল। আচ্ছা, এনারা জিতেছিলেন, কিন্তু এনারা আমাদের বামপন্থী ছিলেন না, এরা ডানপন্থী। আর বামপন্থী থেকে গোপাল বাবু, শরৎ বাবুরা এরা প্রতিনিধিত্ব করেছে। বিভিন্ন কারণে পঞ্চায়েতের বিভিন্ন প্রোগ্রামে গেলে কাজল বাবু এখনো পঞ্চায়েতে আসেন, ভালোবাসাটা এখনো আছে। হ্যাঁ। এবং তার সঙ্গে আর একটা কথা বলি, যেটা মূলত দেখতে পেয়েছি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে কাজল বাবুর কাছেও এই যে পঞ্চায়েত সিটের ব্যাপারটা গোপন রাখা হয় প্রথম দিকে। 1983-তে যখন ইন্ডিভিজুয়াল রেশন কার্ড দেওয়া হয়, আদান, বাঁকাগাছা, চিগরন, উত্তর আদান, এই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে অনেক সময় রেজলিউশনের খাতা বা স্ট্যাম্প, রাবার স্ট্যাম্প যেগুলো ইউজ করা হতো, সেগুলো খুব গোপন ভাবে শিফট করা হয়েছিল পঞ্চায়েতের যারা দায়িত্বে থাকতেন, চৌকিদার, তহসিলদার বা ওই বর্তমানে সরকার তো আরেকটা জিনিস করেছেন, এই যে দুয়ারে দুয়ারে পঞ্চায়েতকে পাঠাচ্ছেন, বিভিন্ন গ্রামে পঞ্চায়েতের আধিকারিকরা এসে কাজ করছেন, তার জন্য তো মানুষের যাতায়াত কমেছে অনেকটাই। আমাদের যেটা বর্তমান অফিস রয়েছে, এই জায়গাটা কিন্তু ইউনিয়ন বোর্ডের আমল থেকেই ছিল। অনেক, মানে খুব খোলা বাংলা কথায় অনেকের সঙ্গেই তো ঘর করলে। সেটা যে কাকে কোন জায়গায় বসালে হবে, কাকে আমার সামনে বসালে হবে, এইটা সুশান্ত বলে কিছুটা চেষ্টা করেছিল। নমস্কার, চলন্তিকায় আপনাদের স্বাগত। আজকে আমরা মূলত যা নিয়ে আলোচনা করব, ভারতবর্ষের পঞ্চায়েতি রাজের ইতিহাস। স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পূর্বেও, এমনকি ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসন করেছিল তারও আগে ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ কিন্তু ছিল। আমরা সেই ব্যাপারে আজকে পঞ্চায়েতি রাজ নিয়ে আলোচনায় আমরা কাছে পেয়েছি, আজকে চলন্তিকাতে আমরা পেয়েছি মাননীয় শ্রী শ্রীকান্ত দাস মহাশয়কে, যিনি শুধু পঞ্চায়েতের কর্মী নন, পঞ্চায়েতের ইতিহাস, পঞ্চায়েতের উদ্বর্তন নিয়ে তার পড়াশোনা, এবং তাকে কাছে পেয়ে আমরা আজকে সমৃদ্ধ হব। আমরা তার মুখ থেকে শুনে নেব এই যে পঞ্চায়েতের ইতিহাস, এবং তার সঙ্গে আমরা যে পঞ্চায়েতে বাস করি, নৈতি গ্রাম পঞ্চায়েত, সেই নৈতি গ্রাম পঞ্চায়েতের ইতিহাস আমরা শুনে নেব তার কাছ থেকেই। নৈতি গ্রাম পঞ্চায়েত তৈরি হওয়া এবং পরবর্তীকালে স্থানান্তরিত হয়ে একটি জায়গা থেকে অন্য জায়গায় আসা, সেটা আমরা জেনে নেব। নমস্কার শ্রীকান্ত দা। নমস্কার। তোমার থেকে আজকে যেটা জানবো সেটা এই পঞ্চায়েতেই রাজ একবারে প্রথম, মানে আমরা যেটা জানতে পেরেছি যে মুঘল যুগেতে, মুঘল শাসনের সময় যখন মুঘলরা এখানে শাসন করছেন, তখনও কিন্তু একটা পঞ্চায়েতি ব্যবস্থা ছিল, এবং সেই থেকে আস্তে আস্তে স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময়ে পঞ্চায়েতে একটু আমাদের সেই ইতিহাসটা তুমি জানাবে। পঞ্চায়েতের যে বিবর্তন, আস্তে আস্তে একটা সময় আমাদের প্রাচীন ভারতবর্ষের যে পঞ্চায়েত ব্যবস্থা একটা ছিল, সেইটা বিবর্তন হতে হতে বর্তমানের এই পঞ্চায়েতি রাজ এসেছে, যেটা আগে একটা 2-4 জন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। আবার বর্তমানে রূপটা হয়েছে যে নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতকে গঠন করার একটা প্রক্রিয়া 1978 সাল থেকে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম এটা চালু হয়। তো সেইভাবেই প্রতি 5 বছর অন্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়, সেখানে নির্বাচিত প্রতিনিধিরা আসেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের থেকেই প্রধান উপপ্রধান নির্বাচিত হয়ে সারা পশ্চিমবঙ্গে এই পঞ্চায়েতি রাজ বর্তমানে। আচ্ছা, 1977 মানে তো 1978-এ বামফ্রন্ট ক্ষমতায় আছে। হ্যাঁ, 1977 মানে সিদ্ধার্থ শঙ্কর রায়।
পঞ্চায়েত মন্ত্রী সুব্রত বাবু, মুখোপাধ্যায়। সুব্রত মুখার্জি। তাহলে এই পঞ্চায়েত অ্যাক্ট, এখন যে পঞ্চায়েত অ্যাক্ট, সেটা কি সিদ্ধার্থ রায়ের সময় আমলেই এই পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হওয়া? পঞ্চায়েতের যে অ্যাক্ট 1973 সালে তৎকালীন যে পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখার্জি, তিনি প্রথম এই আইনটার রচনা করেছিলেন। তার আমলে বা তার দপ্তর থেকেই হয়েছিল। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আসার ফলে হয়তো কোথাও কোথাও সংশোধিত হয়েছে, হয়নি যে তা নয়, তবে মূল কাঠামোটা যেভাবে পঞ্চায়েতের আইন কানুন যেভাবে ছিল সেভাবেই চলছে। আচ্ছা, এখন তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এখানে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ, জেলা পরিষদের পর একেবারে রাজ্য, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা এখন ত্রিস্তরীয়। কিন্তু এর আগে আমরা শুনেছি যে একটা ইউনিয়ন বোর্ডের ব্যাপার ছিল, তারপর সেখানে একটা 4 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ছিল। এই ব্যাপারটা একটুখানি যদি জানা। সেরকম হয়তো ডিটেলসে না বলতে পারলেও মোটামুটি যেটুকু জানা যায়, মানে ইতিহাস থেকে হয়তো, তাতে করে ইউনিয়ন বোর্ড একটা ছিল। ইউনিয়ন বোর্ডের সময় সম্ভবত দ্বিস্তরীয় কি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ইউনিয়ন বোর্ডের সময়। অ্যাকচুয়ালি ইউনিয়ন বোর্ডের দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটা আমরা যেটা জানতে পেরেছি সেটা অনেকটা পরের ঘটনা। কিন্তু ইউনিয়ন বোর্ড যখন ফরমেশন হয়েছিল, ইউনিয়ন বোর্ড ফরমেশনের একটা হচ্ছে ইউনিয়ন বোর্ড আঞ্চলিক জায়গায়, আঞ্চলিক ব্লক স্তরে একটা আঞ্চলিক পরিষদ তৈরি হয়েছিল, এবং জেলা স্তরে একটা জেলা বোর্ড ছিল। জেলা বোর্ড ছিল। পরবর্তী সময়ে যখন আবার পঞ্চায়েত অ্যাক্টের মাধ্যমে এই আইন ইন্ট্রোডিউসড হয়, পঞ্চায়েত অ্যাক্ট আসে, এই সিস্টেম যখন ইন্ট্রোডিউসড হয়, তখন ইউনিয়ন অফিস এবং গ্রাম পঞ্চায়েত একই জায়গায় চলে আসে। কিন্তু গ্রাম পঞ্চায়েত তখনও সেভাবে আইনগত স্বীকৃতি পায়নি, কারণ সেটা একটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। পরে গ্রাম পঞ্চায়েতের পর আঞ্চলিক পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েতের পর ব্লক স্তরে একটা পরিষদ, তারপরে বোধহয় জেলা পরিষদ, এরকম একটা ব্যাপারটা ছিল। 1977-এর পর 1978-এ বামফ্রন্টের ক্ষমতা আসা, এবং তার মধ্যে প্রচুর পরিবর্তন, মানে বেশ কিছু সময় দেখা গেছে পঞ্চায়েত অ্যাক্টের বিভিন্ন রকম ভাবে সংশোধন হয়েছে। সংশোধন হয়ে এখন যে ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থার মধ্যেই ইউনিয়ন বোর্ড একদম ভেঙে যায়। কিন্তু এই যে তো ইউনিয়ন বোর্ড ভেঙে গেল, তার আগে তো আঞ্চলিক পঞ্চায়েত তৈরি হয়েছিল। আমরা যদি আমাদের 9টি গ্রাম পঞ্চায়েতের দিকে লক্ষ্য রাখি, এই আঞ্চলিক পঞ্চায়েতের বোধহয় 62 থেকে, যতটা জানতে পেরেছি 62 থেকে 77, এই সময় আঞ্চলিক পঞ্চায়েতের বোধহয় প্রধান বা অধ্যক্ষ তখন যা বলা হতো সেটা বোধহয় আমাদের হরেন্দ্রনাথ কোলেবাবু। হরেন্দ্রনাথ কোলে ওই 62 পর থেকে একইভাবে, মানে পঞ্চায়েত নির্বাচন 77 বা 78-এ না হওয়া পর্যন্ত উনি ছিলেন। উপপ্রধান কে ছিলেন? উপপ্রধান ছিলেন বাঁকাগাছা গ্রামের কালীচরণ ঘোষ, কালীবাবু। আচ্ছা, তারপর 77-এ পঞ্চায়েত হলো, 78-এ পঞ্চায়েত নির্বাচন। 78-এর পঞ্চায়েত আসার শুরু থেকেই একেবারে তুমি পঞ্চায়েতের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এবার এখানকার গল্পটা আমাদের একটু বলো, মানে 78-এর পঞ্চায়েতের রেজাল্ট কি হলো? 78-এ যখন পঞ্চায়েত নির্বাচন হলো, তখন যে আমাদের এই একটু থামাচ্ছি, 78-এর পঞ্চায়েতটাই তো প্রথম প্রতীক নিয়ে নির্বাচন হলো সম্ভবত। তখন মানে সিপিএম বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ওদের প্রতীকেই লড়েছিল। আচ্ছা। আর ডানপন্থীদের মধ্যে সম্ভবত নির্দলের ব্যাপারটা তখন ছিল। আচ্ছা, এইভাবে নির্বাচনে অবতীর্ণ হয়। তো যাই হোক, 78 সালে বামফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ওরাই আমাদের 9টি পঞ্চায়েত ওরা দখল। তখন প্রধান কে হয়েছিল? তখন প্রধান হয়েছিল সনৎ ব্যানার্জি, স্বর্গীয় সনৎ কুমার ব্যানার্জি, নৈটির মানুষ। আর উপপ্রধান ছিলেন বোধহয় আমাদের মাস্টারমশাই লক্ষ্মীনারায়ণ, গোপাল চন্দ্র পাল, আমাদের মাস্টারমশাই ছিলেন। আচ্ছা, তখন পঞ্চায়েত অফিস, এই যে আঞ্চলিক পঞ্চায়েত, আমরা শুনেছি আঞ্চলিক পঞ্চায়েতটা ছিল হরেন বাবুর বাড়িতেই। একদম।
এই সনদবাবু প্রধান হলেন এবং গোপালবাবু উপপ্রধান হলেন। উপপ্রধান। তখন পঞ্চায়েত অফিস কি হরেনবাবুর বাড়িতেই হয়েছিল? না, তখন ওরা অফিসটা নিয়ে চলে যায় নৈটি গ্রামে। নৈটিতে? হ্যাঁ, নৈটি 55 তলা ওরা অফিস করে। যেটা শুনতে পাওয়া যায় যে ক্ষমা পান বলে একজন ছিলেন, তার বাপের বাড়িতে, বাবার বাড়িতে তাদের যে পৈতৃক বা মানে যে ঘর ছিল, হ্যাঁ। সেখানেই একটা ছোট ঘরের মধ্যে অফিসটা চালু হয়। সেখানে ওই মোটামুটি 5 বছর টেনিওরটা ওরা ওখানেই অফিসটা চলেছিল। আচ্ছা, এই 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 যে 5 বছর টেনিওর, যেটা 78 থেকে 83, 78 থেকে এই যে 83, 5 বছর যে টেনিওর, এই 5 বছর টেনিওরে আমাদের এলাকার প্রতিনিধি কারা কারা ছিলেন এই আদান থেকে? সম্ভবত তখন জিতেছিলেন পাণ্ডবচরণ দাস আদান থেকে। পাণ্ডব দাস। হ্যাঁ। আর আমাদের এখান থেকে বোধহয় লক্ষ্মীনারায়ণ শীল ছিল, আর ওই দিক থেকে সম্ভবত রতিকান্ত দাস, এই ঘোষ, রতিকান্ত ঘোষ মনে হয় আমার ঠিক মনে পড়ছে। সুনীল দাস তখন, আর চিগরন থেকে সুনীল দাস। আচ্ছা আচ্ছা, এরা জিতেছিলেন, কিন্তু এনারা আমাদের বামপন্থী ছিলেন না, এরা ডানপন্থী ছিলেন। আর বামপন্থী থেকে গোপাল বাবু, সনদ বাবুরা এরা প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর ওখানে তো পঞ্চায়েত চলছে, হঠাৎ করে সেই পঞ্চায়েত চিগরন্ডে চলে আসার কি কারণ? প্রথম কথা হচ্ছে যে একটা অফিসের মতো হওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা। যে জায়গায় ছিল সেটা একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, তো একটা অফিস মানে তার খাতাপত্র, লোক লস্কর, কর্মচারী, একটা বা সাধারণ মানুষের, পঞ্চায়েত মানে সাধারণ মানুষের সেখানে যাতায়াত থাকবে একদম। তো স্থান সংকুলানেরও একটা ব্যাপার ছিল, আর একটা যেন কুক্ষিগত হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার এসে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীকালে যখন নির্বাচন হয়, মানে নির্বাচন মানে 83 যে নির্বাচন হলো, তাতে করে মোটামুটি ডানপন্থীরা, আমাদের তখন কংগ্রেস পুরো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো এবং প্রধান হিসেবে এলেন শিশির কুমার পাল, চিগরনের মানুষ। আর আদান গ্রাম, যেটাকে আমরা বলি উত্তর আদান, সেখান থেকে উপপ্রধান নির্বাচিত হলেন লক্ষ্মীনারায়ণ শীল মশাই। তখনও পাণ্ডব দাস এমনি সদস্য রয়েছে? এমনি ওরা মানে আদান থেকে তখন জিতল পাণ্ডবচরণ দাস, অষ্টুচরণ দাস, আর সমিতিতে সম্ভবত জিতেছিল তপন কুমার দাস, মানে পাণ্ডববাবুর ছেলেই তপন দাস। আচ্ছা, আর ওদিক থেকে সুনীল বাবুরা যেরকম চিগরন্ডের ওরা জিতেছিল। ইতিহাসে যেটা পাওয়া যাচ্ছে বা নৈটি পঞ্চায়েতের যে টেনিওর বোর্ড রয়েছে প্রধানদের, সেখানে জানা যাচ্ছে যে অগাস্ট মাসে শিশির পাল বাবু প্রধান হিসাবে এবং লক্ষ্মীনারায়ণ শীল বাবু উপপ্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। তখনও তো অফিস নৈটিতেই? তখনও অফিস নৈটিতে। অফিস নৈটি থেকে শিফট করে 1986 সালে। আচ্ছা, 1986 সালে সম্ভবত সেপ্টেম্বর কি অক্টোবর, সম্ভবত সেপ্টেম্বরে শিফট করে। আচ্ছা, তো নৈটি গ্রাম পঞ্চায়েত, যার নাম নৈটি, সেটা পাকাপাকি ভাবে উঠে আসছে চিগরন্ডে। এখানে পঞ্চায়েত মানে তো অনেক মানুষকে নিয়েই কাজ, সেখানে তো নৈটির মানুষ, বিশেষ করে আমরা জানি নৈটি একটি বড় জায়গা, তার মধ্যে একটা ভাগ রয়েছে দক্ষিণ নৈটি, উত্তর নৈটি। সেখান থেকে একেবারে বলা যেতে পারে চিগরন অনেকটাই দূরে। সেখানে পঞ্চায়েতের এই যে স্থানান্তরকরণ পঞ্চায়েত ভবনের, এটা নিয়ে তৎকালীন কোনো সমস্যা তৈরি হয়নি? মানে দল মত নির্বিশেষে, যে আমার গ্রামে একটা পঞ্চায়েতের অফিস ছিল, আমার যাতায়াতের সুবিধা হতো, সেখান থেকে একেবারে সোজা শিফটেড হলো চিগরন্ডে, নৈটির মানুষ খানিকটা হলেও বঞ্চিত হলেন, এটা যদি ভাবা যায়। হ্যাঁ, সেটা তো একটা অফিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে, এটা স্থানীয় মানুষ কেউই চাইবে না।
কিন্তু ব্যাপারটা হলো যে অফিসটা কেন যাচ্ছে সেটাও তো ভাবতে হবে, যে স্থান সংকুলানের ব্যাপার আছে। এবার যদিও তখনও পর্যন্ত হয়তো অনেকের ধারণা ছিল যে জায়গা কোথায়, কিন্তু আমাদের যেটা বর্তমান অফিস রয়েছে এই জায়গাটা কিন্তু ইউনিয়ন বোর্ডের আমল থেকেই ছিল। আচ্ছা, এবং ইউনিয়ন বোর্ডের আন্ডারেই ছিল। হ্যাঁ ছিল, এবং সেখানে একটা ফাউন্ডেশনও ছিল। আচ্ছা, তো ফলে জায়গাটার যে অসুবিধা বা জায়গা নিয়ে যদি কোনো রকম প্রবলেম অ্যারাইজ করতো, সেইটা জায়গাটা ছিল না। ফলে একটা আমাদের যেহেতু ইউনিয়ন বোর্ড পরবর্তীকালে যখন পঞ্চায়েতেই সেটা মানে ইয়ে হয়ে গেছে, স্থানান্তর হয়ে গেছে, ফলে সেটা বলা যেতে পারে তারা একটা নিজস্ব জায়গায় চলে। আচ্ছা, ওই ওই ইউনিয়ন বোর্ডের যে অফিস, যেটা চিকডন ফুলডাঙ্গার মাঠে ছিল, তো সেই জায়গাতে এই হরেনবাবু ইউনিয়ন বোর্ডে থাকাকালীন এবং পরবর্তীকালে আঞ্চলিক পঞ্চায়েতে থাকাকালীন যে রিলিফের জিনিসপত্র, রেড ক্রস, ক্যারিটাস বলে একটা সংস্থা, অস্ট্রেলিয়ান সংস্থা, এখান থেকে যে আসতো বলে শুনেছি, ওই তাহলে কি ফুলডাঙ্গার ওই ঘরেতেই মজুদ রাখতেন, ওই অফিসে মজুদ রাখতেন, ওখান থেকে ডিস্ট্রিবিউট করা, ওইখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হতো। জায়গার সংকুলান, কাজের অসুবিধা, অনেক মানুষের যাতায়াত, সেটা তো একটা সমস্যা, কিন্তু কিছু কিছু মানুষকে তো ইনিশিয়েটিভ নিতে হয়। মানে সমস্যা হচ্ছে, ঘরও রয়েছে, কিন্তু কাউকে সামনের দিকে এগিয়ে আসতে হয়। তো তখন কারা এগিয়ে এসেছিলেন যে পঞ্চায়েত ভবনটা ওই নইটির ভাড়া বাড়ি বা রেন্টে নেওয়া অফিস, সেই জায়গা থেকে সোজা একদম শিফট করে চলে আসা আমাদের চিকডন্ডের ফুলডাঙ্গা মাঠে? এর একটা অফিস স্থানান্তর একদিনে তো আর এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, ভিতরে ভিতরে একটা পরিকল্পনা বা একটা কার্যক্রম ছিলই। সেটা মানে ওপেনলি না একটুখানি হলো? সেটা খুব খুব গোপনে হয়েছিল, এবং তার জন্য যে ব্যাপারটা মানে অগ্রণী ভূমিকা নিয়েছিল সেটা হচ্ছে যে তৎকালীন উপপ্রধান লক্ষ্মীনারায়ণ সিংমশাই এবং চিকডন্ডের সদস্য সুনীল কুমার দাস, এরা অগ্রণী ভূমিকা নিয়েছিল। আর প্রধান হিসাবে শিশির বাবু তো অবদান ছিলই। তো এইভাবে অনেক দিনের একটা প্রচেষ্টা, আস্তে 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 মানে অফিসটাকে অফিসের মতো করে তোলার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা ধীরে ধীরে করতে, মানে সেটা এই ইউনিয়ন বোর্ডের অফিস আস্তে আস্তে সাজছে গোপনে, আস্তে আস্তে সাজিয়ে, ওনারাও ওখানে তৈরি হচ্ছেন পঞ্চায়েত ভবনকে শিফট করবো বলে। এখানে একটা ছোট্ট গল্প শুনতে পাওয়া যায় যে এই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে অনেক সময় রেজলিউশনের খাতা বা স্ট্যাম্প, রাবার স্ট্যাম্প যেগুলো ইউজ করা হতো, সেগুলো খুব গোপন ভাবে শিফট করা হয়েছিল পঞ্চায়েতের যারা দায়িত্বে থাকতেন, চৌকিদার, তহসিলদার বা ওই দফাদার, এরা যারা তৎকালীন ছিলেন, মীরবাবু, বীরেন বাবু বলে বোধহয় একজন ছিলেন, তো এদের মাধ্যমে টুকটুক করে আস্তে আস্তে একদিনে তো মানে 10-20 খানা খাতা আনা যাবে না বা সবকিছু আনা যাবে না, ওই একটা ব্যাগে করে হয়তো নিয়ে এলো একটা খাতা, পরের দিন হয়তো আরো 2-1টা খাতা, এইভাবে আস্তে 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 অফিসটাকে সাজানো হয়েছিল। কিন্তু সরকারি সম্পত্তি এরকম গোপন জায়গায় ট্রান্সফার করে দেওয়া কারোর মাধ্যমে, সেটাও তো এক ধরনের সেটা সংগঠিত অপরাধ বলে ভাবা হয়। সেটাই অনেকটা রিস্ক নিয়ে এগুলো করতে হয়েছিল। আচ্ছা, আমরা একবার কথা বলেছিলাম কাজল বাবুর সঙ্গে, আমাদের সেক্রেটারি ছিলেন কাজল ব্যানার্জি। কাজল কাকু যেটা জানিয়েছিলেন, কাজল কাকু 1981-তে বোধহয় জয়েন করেছিলেন আমাদের নৈটি পঞ্চায়েতে, এবং নৈটি পঞ্চায়েতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি যখন জয়েন করেন তখন সম্ভবত কেন টাইম ফ্রেমে ফেললে প্রধান তখন সনদ বন্দ্যোপাধ্যায়, সনদ বাবু। স্বাভাবিক একজন ইয়াং ছেলে চাকরি করতে আসছেন, সনদবাবুর সঙ্গে, সনদবাবু প্রধান, তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা বাড়ে, এবং সারা বাংলায় তখন বামপন্থার একটা হাওয়া, এবং সনদবাবু নিজে বামপন্থী মানুষ। পরবর্তী সময়ে শিশির বাবুর সঙ্গে যেটা শুনেছি, লোকমুখে শোনা কথা, যে আমাদের কাজল বাবুর সম্পর্ক একটুখানি মানে কাজল বাবুকে ঠিক পুরোপুরি ভাবে বিশ্বাস করে উঠতে পারতেন না, বা একটু অন্যরকম ভাবতেন আমাদের শিশির বাবু প্রধান হওয়ার পর, পরবর্তীকালে প্রধান হওয়ার পর। দেখুন, এখানে ব্যাপারটা হলো যে সচিব এবং প্রধান, সচিব পঞ্চায়েত চালাবে প্র্যাকটিক্যালি, পঞ্চায়েতের অল ইন অল হচ্ছে সচিব, একদম।
তার নখদর্পণে সবকিছু, মানে সামান্য কিছু হলেও তার কৈফিয়ত দিতে হবে সচিবকে। তো সচিব এবং প্রধানের সম্পর্কটা সেইভাবে, সে দলীয় ব্যাপার যাই থাক, না সেটা তো অন্য প্রশ্ন, অন্য কর্মক্ষেত্রে প্রশ্ন। কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তার মানে তার তখন এলাকার নিজস্ব, উন্নয়নের হ্যাঁ, স্বার্থে উন্নয়নের স্বার্থে নিজের ইগোকে সরিয়ে রাখতে হবে, দলীয় এটাকে সরিয়ে রাখতে হবে। সেখানে যে সরকারি যে কাজগুলো, সেখানে প্রধান এবং সচিবের একটা মানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে চলে। সুতরাং আবার পরবর্তীকালে যদি অন্য কোনো দলীয় প্রধান হয়, হয়। তাকেও সেইভাবে কাজটা করতে হয়। এবার যে যার ব্যক্তিগত মতাদর্শ, যে যার ব্যক্তিগত রাজনৈতিক ধ্যান ধারণা, সে তার তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অফিসে তো এগুলো চলবে না। তো যাই হোক, হয়তো সেইখান থেকে হয়তো একটা, কিন্তু পরবর্তী সময় আমরা যা দেখেছি, যা পেয়েছি, কাজল বাবুর রাজনৈতিক মতাদর্শ এবং শিশির বাবুর রাজনৈতিক মতাদর্শ কি খুব ফারাক ছিল? না, উনি যে ফ্যামিলি থেকে বিলং করতেন, সেই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তার নিজস্ব ধ্যান ধারণাও ডানপন্থী এরকমই একটা এ ছিল। তো যাই হোক, সেটা পরবর্তীকালে ভুল বলে প্রমাণ হয় এবং সেইভাবেই আবার সম্পর্ক গড়ে ওঠে এবং অত্যন্ত বিশ্বস্ত, মানে বিশ্বস্ত কর্মচারী বলা যেতে পারে, সেইভাবেই কাজ করে গেছেন, কাজ করে গেছেন। এবং তিনি ওই এই পঞ্চায়েতেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এই পঞ্চায়েত থেকেই তিনি অবসর গ্রহণ করেছেন। তাই মানে পুরো মানে চাকরির মেয়াদ একটা পঞ্চায়েতেই কাটিয়েছেন। এবং শুধু তাই না, পঞ্চায়েতের যে মূল যে কাঠামো, সেই কাঠামোটাকে এমন সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গেছেন, আজও সেই কাঠামোর উপর দিয়ে চলছে। এবং ওনার যে মানে পদ্ধতি, সেই পদ্ধতি আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি, ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন অডিটররা আসার পরেও ওনাকে মানে বিভিন্ন পঞ্চায়েতের সেই অডিটররা নিয়ে গেছেন এবং তাদেরকে কাজ শেখানো। এবং আমি যেটা দেখতে পাই, মানে বিভিন্ন কারণে পঞ্চায়েতের বিভিন্ন প্রোগ্রামে গেলে কাজল বাবু এখনো পঞ্চায়েতে আসেন, ভালোবাসাটা এখনো আছে। হ্যাঁ। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, যেটা মূলত দেখতে পেয়েছি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে কাজল বাবুর কাছেও এই যে পঞ্চায়েত শিফটের ব্যাপারটা গোপন রাখা হয় প্রথম দিকে। মানে 1983-তে যখন ইন্ডিভিজুয়াল রেশন কার্ড দেওয়া হয়, আদান, বাঁকাগাছা, চিগরন, উত্তর আদান, এই 4টে জায়গাকার মানুষকে রেশন কার্ড ডিস্ট্রিবিউশনে ডাকা হয় ফুলডাঙ্গার অফিসে। তখনও কিন্তু ফুলডাঙ্গায় পঞ্চায়েত শিফট করে আসেনি, কারণ 86-তে এসেছে, এটা 83-র কথা বলছি। তখন কাজলবাবু দেখে কাজলবাবুর একটু সন্দেহ হয়েছিল যে এই জায়গাটা এতভাবে ডেভেলপ করা হচ্ছে, কি কারণ, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে লক্ষ্মীনারায়ণ শীল বোধহয় উপপ্রধান থাকাকালীন তিনি কাজলবাবুকে ব্যাপারটা আভাস দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে এখানে শিফট হলো পঞ্চায়েত। ঘটনা। আচ্ছা, পঞ্চায়েতের এখন যে ভবন, তখন তো এত কিছু ছিল না শিফটের সময়। যখন শিফট হয় তখন টালির চালের 3টে ঘর ছিল, তো ওইখানেই পঞ্চায়েত অফিস চলতো। আবার হেলথেরও একটা অফিস ছিল, যে সাব সেন্টার, সেটাও চলতো পঞ্চায়েতের সঙ্গে। হ্যাঁ, পঞ্চায়েতের সঙ্গে। আর একটা মোটামুটি ওই গোডাউন মতো করা ছিল, 3টে জিনিসপত্র রাখা হতো। জিনিসপত্র। তারপরে পঞ্চায়েত ভবন তৈরি হয়েছে। পঞ্চায়েত ভবন অনেক পরেই তৈরি হয়েছে। তার কারণ আমি বলছি, পরবর্তীকালের একেবারে, এখন তো প্রধান বোধহয় তাপস মান্না, এর আগের প্রধান ছিলেন মানা কর্মকার, তার আগের প্রধান বোধহয় সুকান্ত বাগচি, দুটো টেনিওরে। তার আগে একবার সুশান্ত কোলে 2.5 বছর, তারপর আবার একবার 2.5 বছর সুকান্ত বাগচি। তার আগে ছিল মনিকা দাস 98 থেকে। তো আমি দেখেছি মনিকা দিকেও কিন্তু ওই টালির ঘরে বসতে দেখেছি, বেশ ভালো মনে। এবার মনিকা দি টালির ঘরে বসা তখন থেকেই বিল্ডিং এর কাজ শুরু হয় এবং বিল্ডিং এর কাজ শেষও হয় ওনার মানে টেনিওরের মধ্যেই, কার্যকালের মধ্যেই শেষ হয়ে যায়। তার মানে সুকান্ত বাগচি একদম নতুন ভবনে এসে বসে।
মানে এই এই বর্তমান বিল্ডিং পুরোপুরি মনিকাদির আমলে শেষ হয়েছিল, শুরু হয়েছিল, শেষও হয়েছিল। আর একটা জিনিস জানতে পারা যায়, সেটা হচ্ছে যে এই পঞ্চায়েতের বিল্ডিং বাড়ছে, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী যে SGSY গ্রুপ, স্বরোজগার যোজনার যে স্কিম এবং তার যে গ্রুপ, সেখানেতে দেখা যাচ্ছে যে নতুন নামকরণ হয় প্রতিকৃত ভবন। প্রতিকৃত ভবন এটা কার দেওয়া? এই এই যে সুন্দর নাম একটা প্রতিকৃত। এটাও তৎকালীন সচিব কাজল বাবু মস্তিষ্ক প্রসূত আচ্ছা, নামকরণ। এবং এবং আমি যতটা জানতে পেরেছি এই ইতিহাস কালেক্ট করতে গিয়ে, সেই সময় বোধ হয় জেলার মধ্যে নৈতি পঞ্চায়েতের একটা অন্য মানে প্রথম হয়েছিলেন এই স্বনির্ভর প্রতিকৃত মানে এই যে স্বরোজগারী দলটা ছিল এরা, তার যখন যে উদ্দেশ্যে দলগুলো গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যের সবটাই প্রায় এরা ফুলফিল করেছিল। আচ্ছা, যে গ্রামীণ মহিলারা কিছু করবে, তাদের একটা কর্মসংস্থানের মধ্যে দেওয়া, যে তারা কিছু করে তাদের কর্মসংস্থান বা তাদের রুজি রোজগার যেটা সেইটা কিন্তু যতগুলো দল ছিল তার মধ্যে প্রতিকৃত কিন্তু প্রথম সেই আলোকটা দেয়। এবং শুধু তাই না, তাদের বিশেষ করে যে বড়িটা জেলায় পর্যন্ত দিয়ে ওরা শেষ করতে পারে। বাড়িতে যে বড়ি তৈরি করতো, ডালের বড়ি, ব্লক এবং জেলা স্তর সব জায়গাতেই এখান থেকে বড়ি সাপ্লাই হতো। মানে এত হিউজ রেঞ্জে কাজ করতেন এখানকার মহিলারা। মানে যতজন মহিলা ছিল প্রত্যেকেই এক হয়ে কাজ করত, এবং তাই সেই জন্য উৎপাদনটাও ভালোই হতো। এবং যারা অফিস থেকেও নিয়ে যেত, ওরা মাসে কি সপ্তাহে ওখানে যেত, গিয়ে সব পেমেন্ট নিয়ে আসতো বা আরো জিনিসপত্র আরো দিয়ে আসতো। বড়ি, বিশেষ করে বড়িটা ওদের খুব ছিল। আচ্ছা, একটা জিনিস তাহলে আজকে তো আলোচনা চলছে, একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম, প্রথমে নৈতি পঞ্চায়েতের আগে আঞ্চলিক পঞ্চায়েত, যেখানে হরেন বাবু প্রতিনিধিত্ব করেছেন প্রধান হিসাবে, কালীচরণ বাবু উপপ্রধান হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। তারপর ৭৭-এর পর ৭৮-এ বামফ্রন্ট ক্ষমতায় আসতে পঞ্চায়েত আইনে প্রচুর অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলো দিয়ে আবার নতুন করে পঞ্চায়েত আইন, যে পঞ্চায়েত আইন এখনো বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখনো চলছে। তো আমরা সেই গল্প তোমার থেকে জানলাম যে কিভাবে আমাদের নৈতি পঞ্চায়েতের প্রথম শুরু হলো, সেখানে কারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পঞ্চায়েতে দায়িত্বে এলেন, বোর্ড গঠন করলেন, পরবর্তীকালে ১৯৮৩, তারপরে এতগুলো প্রধান গেছে। আমি যদি পরপর প্রধান একবার বলতে পারবো আমাকে, পরপর প্রধানের নাম বা যারা যারা হয়েছেন? ৭৭ সালে তো বামফ্রন্টের শরৎ কুমার ব্যানার্জি, তারপর ৮৩ থেকে তিনটে শিশির কুমার পাল, ৯৮-তে এলেন মনিকা দাস, তারপরে সুশান্ত কোলে ২.৫ বছর, তারপর সুকান্ত বাগচি ২.৫ বছর, তারপর ২ টার্ম সুকান্ত বাগচি, তারপরে সুকান্ত বাগচির পরে মানা কর্মকার, বর্তমান প্রধান তাপস কুমার মান। একদম একদম সরাসরি প্রশ্ন তোমার কাছে, যে তুমি এতগুলো প্রধানকে দেখেছো, এগিয়ে কাকে রাখবে? এরকম বিচার করাটা মনে হয় আমার পক্ষে একটু, না আমি বলছি তোমার পক্ষে, আমি বলছি তুমি কেমন দেখেছো? মানে অনেক অনেক মানুষ অনেকের কাছে ভালো, অনেক মানুষ অনেকের কাছে খারাপ, কাজের ভিত্তিতে মানে একজন প্রধান হিসাবে, মানে তার তুমি তো খুব কাছ থেকে দেখেছো পঞ্চায়েতে কাজ করো। মানে আমি পঞ্চায়েতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ঠিকই, কিন্তু শিশিরদার আমলটা আমি সহযোগিতা করেছি, কিন্তু আমি তখন যুক্ত ছিলেন না। হ্যাঁ, তবে মনিকার প্রথম যে প্রধান হয়ে এলেন আর কি, ওনার কাজের পদ্ধতিটা সত্যিকারেরই ভালো ছিল, এবং ম্যান মার্কিং ছিল দারুণ। কাছে দিয়ে কোন কাজ করানো যাবে একদম মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটাকে বলে, এটা। এবং প্রতিটা কাজের যে ফলো আপ করা, সব দিকে যে নজর রাখা, এইটা দুর্দান্ত ভাবে করতেন। আর মানুষের যে রিলেশন, মানুষকে কিভাবে মানে কি বলবো, যে তাকে ঠান্ডা করা যাবে, সেই দিক থেকে সুকান্ত বাগচি একবার অদ্বিতীয়। আচ্ছা, খুব বিক্ষোভ যাই হোক না কেন, কিভাবে ম্যানেজ করতে হবে, এইটা থেকে সংস্কার পন্থী প্রধান। মানে অনেক ব্যাপার তো থাকে পঞ্চায়েতের মধ্যে,
যে না এটা মানা যাবে না, এটাই করতে হবে, মানে এই ধরনের কাউকে কি ফিল করেছো? বেশ কিছু নিয়ম বদলে দেওয়া, তথাকথিত যে নিয়মগুলো চলে আসতো সেরকম দুম না করে বদলে সেরকম দেওয়া। মানে সরকারি যে নিয়ম কানুন আমাদের পঞ্চায়েতে অন্তত ভঙ্গ করার মতো যে আহ, যে অনেক জায়গায় হয়তো দেখা গেল যে ফান্ড ডাইভার্ট করা, হ্যাঁ না না তো আমি এইসব ফান্ড ডাইভার্সন বলছি না, আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে এইখানে কম্পিউটারের কাজ হতো, এখানে অনেক লোকজন হচ্ছে, এখানে করা যাবে না, ওটা গিয়ে তুমি ওই বিল্ডিং করো, আমি ওই বিল্ডিং এর ব্যবস্থা করে দিচ্ছি। এই যে ব্যাপারগুলো থাকে মানে দেখো সংস্কার পন্থী তো কেউ কেউ হয় যে একটু অন্যভাবে চালাবো, যা তথাকথিত নিয়মে চলছে সরকারি নিয়ম তো মানতেই হবে, পঞ্চায়েতের চেয়ারে যিনি থাকবেন তাকে সরকারি নিয়ম মানতেই হবে। তো সেই সরকারি নিয়মের বাইরেও নিজের জায়গাতে নিজের যেটুকু ক্ষমতা পরিচালনা করার, কাজ বুঝে নেবার, কাজ তুলে নেবার, সেই জায়গাতে সংস্কার মানে যে না ঠিক আছে দেখতে পাচ্ছি যে চা খাওয়াতে দিনে 4 বার চা আসছে, চা খাওয়াতে পঞ্চায়েতের ওন ফান্ডের একটু বেশি খরচা হচ্ছে, না ভাই চা 2 বার খাও দিনে, 4 বার আমি চা দিতে পারবো না, মানে এইরকম কি কাউকে দেখতে পাও? মানে মনে হয় হুম। অনেক মানে খুব খোলা বাংলা কথায় অনেকের সঙ্গেই তো ঘর করলে। হ্যাঁ সেটা যে কাকে কোন জায়গায় বসালে হবে, কাকে আমার সামনে বসালে হবে, এইটা সুশান্ত বলে কিছুটা চেষ্টা করেছিল। করেছিল, কিছুটা করেছিল। হুম। উম, আর এইগুলোই যে আম, পয়সা বাঁচানোর জন্য 2 কাপ চা কমানো, এটা খুব একটা এটা উদাহরণ হ্যাঁ বোঝাও, এটা হ্যাঁ এটা এটা তো জেস্টারের মধ্যে পড়ে, হ্যাঁ কেউ গেলে তাকে একটু চা খাওয়ানো হ্যাঁ বা এটা এই তো ব্যাপারগুলো আতিথেয়তাটা আমাদের পঞ্চায়েতের বরাবরই আছে, বরাবরই আছে, এটা আছে। দেখেছি এবং মানে ব্লক ব্লক পর্যায়ে দেখা যায় যে কাউকে নামো, এই অমুক কাজ এসছে কে করবে, নইটিকে করতে হবে। না এখানেও একটা জিনিস জানতে চাইবে, এই যে ব্লকের যা যা প্রোগ্রাম হয় যেগুলো ব্লকের অডিটোরিয়ামে হবার কথা, সেই প্রোগ্রামগুলো দেখেছি, অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, সরাসরি নইটির ঘাড়ে ফেলে দেওয়া হুম। যে এটা নইটি পঞ্চায়েত করুক। তো এইটা কেন, এই নইটি পঞ্চায়েতের বিশেষত্বটা কি? এখানে বাক্সা আছে, জনাই আছে, চণ্ডীতলা আছে, বড়িঝাটি আছে, গড়লগাছা আছে, হ্যাঁ যে যে বিটিউরাই আসুক না কেন, তারা প্রেফার করেন নইটি তারা পঞ্চায়েতকে। তারা একটা ইতিহাস পেয়ে যায় যে কোন পঞ্চায়েতকে দিয়ে কাজটা হবে আর কোন পঞ্চায়েত কাজগুলো করতে পারে। মানে যে কোনো কাজেই অনেক সময় দেখা যায় যে মানে কোনো পঞ্চায়েত পারলো না কিন্তু নইটি সেখানে হয়তো গিয়ে ব্লকের মানটা বাঁচিয়ে দিল, আচ্ছা এরকম ঘটনাও তার মানে হচ্ছে কি পঞ্চায়েত তার একটা বিশ্বাসযোগ্যতাটা এনেছিল, হুম। এখনো রয়েছে যে হ্যাঁ নইটিকে দিয়ে এই কাজটা হয়ে যাবে, যে চলো তাহলে নইটির কে দায়িত্ব দাও। এবার দায়িত্ব পেতে পেতে নইটি কোনোদিন বলেনি, পিছু হয়নি যে না আমরা পারবো না, এটা পারবো কিন্তু না। কোনোদিন বলেনি, নইটি সাগ্রহে সবকিছু করে দিয়েছে। তার মানে আমরা তো এই ব্যাপারে গর্ব অনুভব হ্যাঁ হ্যাঁ করি। এই বর্তমান প্রধান এই যে মানে আমাদের যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তো প্রথম তো উনি উদ্যোগ নিয়ে আমার এখানেই তো অনুষ্ঠানটা হলো। করলেন, হ্যাঁ এটা বর্তমান প্রধানের এটি হলো। আচ্ছা আর তখন প্রকল্প কম ছিল, এখন প্রকল্প বেশি হয়েছে, অবশ্যই। সরকার প্রচুর জিনিসপত্র মানুষকে দিচ্ছেন পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত তাতে সরাসরি ইনভলভ, আবার এখন প্রচুর প্রযুক্তিও এসেছে, তখন চাপ বেশি ছিল না এখন চাপ বেশি? এখন তো অবশ্যই কাজের বহর যত দিন যাবে বাড়বে। আর 10 বছর আগে যা পঞ্চায়েতের কাজের মানে রেঞ্জ ছিল এখন তার 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে, সবকিছু যা হবে সব পঞ্চায়েত। তাহলে কি প্রযুক্তিও সেটাকে সামলাতে পারছে না? না প্রযুক্তি আছে বলেই সম্ভব হয়ে হচ্ছে। যাচ্ছে। এবার কথা হচ্ছে কি এখন মানে ম্যান পাওয়ার দিয়ে, ম্যান পাওয়ার লাগবে আমার প্রযুক্তিটা চালানোর জন্য, কিন্তু মানে প্রযুক্তি যেটা হয়তো 5 জনের কাজটা করে দিতে পারবে ম্যান পাওয়ারকে, সময় বেশি লাগতো, অনেকটা বেশি সময় লাগবে, যে আমাকে 1 ঘন্টার মধ্যে এতগুলো নাম আমাকে তুমি পাঠাও। তাহলে নইটি পঞ্চায়েতের সঙ্গে সরাসরি যুক্ত থেকে অন্তত এইটুকু বলা যায় যে চণ্ডীতলা ব্লকের মধ্যে নইটি পঞ্চায়েত অন্যতম, একদম সে সেরা শিরোপা পেতে পারে। আর তার সঙ্গে আর একটা কথা, নইটি পঞ্চায়েত তো বোধহয় ব্লকের মধ্যে সব থেকে বড় পঞ্চায়েত, সেখানে সেখানে 26টা বুথ নিয়ে বা 25টা অক্সিলারি বুথ আর একটা নিয়ে 26টা বুথ নিয়ে নইটি পঞ্চায়েত। মানুষের আসা যাওয়া কিরকম নইটি পঞ্চায়েতে? এখন যতগুলো পঞ্চায়েত আছে আমাদের ব্লকের মধ্যে তাতে করে দেখা যায় অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের এত যে রাস যে চাপ সেইটা অন্য কোনো পঞ্চায়েতকে নিতে হয় না।
বর্তমানে কি হয়েছে, অনেকটাই অনলাইন সার্ভিস হয়ে যাওয়ার জন্য এখন মানুষের একটু ভাটা পড়েছে, হয়তো মানুষকে আর এখানে আসতে হচ্ছে না, বা হয়তো অনলাইনে তার না, বর্তমান সরকার তো আরেকটা জিনিস করেছেন, এই যে দুয়ারে দুয়ারে পঞ্চায়েতকে পাঠাচ্ছেন, হ্যাঁ বিভিন্ন গ্রামে পঞ্চায়েতের আধিকারিকরা এসে কাজ করছেন, তার জন্য তো মানুষের যাতায়াত কমেছে পঞ্চায়েত, অনেকটাই কমে গেছে, কিন্তু মানে হয়তো আর প্রযুক্তিও তার সঙ্গে রয়েছে, অনলাইন প্রযুক্তি রয়েছে, মানুষ সেটা প্রেফার করছে যে আমি আর যাবো কেন, বাড়িতে বসেই হয়ে যাচ্ছে, হচ্ছে এখন তো পঞ্চায়েতের একটা সার্টিফিকেটও অনলাইনে অনলাইনে। তবে একটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মানুষ কিন্তু পঞ্চায়েত মুখী ছিল, পঞ্চায়েতের সঙ্গে একটা ডাইরেক্ট তার টাচ ছিল, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হ্যাঁ, ছিল, এইটা সেটা অভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো দীর্ঘক্ষণ ধরে আমরা দেখলামের থেকে ভালো শুনলাম নয়টি পঞ্চায়েতের গরিমা এবং তার ইতিহাস। ছোট্ট একটা আরেকটা প্রশ্ন করে আজকের মতো নয়টি পঞ্চায়েতের ইতিহাসটা সবটাই জেনে নিলাম। ছোট্ট একটা প্রশ্ন থাকবে শ্রীকান্তদার কাছে বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি এই যে পঞ্চায়েত ভবন ওখান থেকে এখানে চলে এলো, এখানে কি উদ্বোধন বলে কিছু হয়েছিল, না পুরনো বিল্ডিং এ আসছে বলে সে ধরনের? না, সেরকম মানে বিশেষ অনুষ্ঠান করে কিন্তু পঞ্চায়েত আসেনি, উদ্বোধনটা হয়নি। এরকম করতে করতে মানে অফিসটা এখানেই চালু হয়ে গেল, এরকম একটা। আচ্ছা, তো আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম, মূলত আজকে আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম নয়টি পঞ্চায়েতের সেই প্রথম দিন থেকে নয়টি পঞ্চায়েত একটা কি বলবো মানে ইতিহাসে জায়গা করে নিয়েছে, কারণ এলাকার সব থেকে বড় পঞ্চায়েত এবং তার শিফট হওয়ার যে গল্প আপনারা শুনলেন, যে কিভাবে শিফট হলো, কতটা গোপন ভাবে, কতটা গোপনীয়তা রক্ষা করলেন এবং কে কে এই শিফটের পিছনে ছিলেন, মানে নয়টি গ্রাম থেকে পঞ্চায়েত চিগরন গ্রামে চলে আসা, এবং কারিগর কারা কারা ছিলেন। একটা তো প্রবলেম ছিল, একটা ছোট ঘরে পঞ্চায়েত চলছিল, কিন্তু তারপরেও মানুষকে এগিয়ে আসতে হয় নতুন করে কিছু ভাবার জন্য, যারা তৎকালীন অবস্থায় ভেবেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন নয়টি পঞ্চায়েতে বিভিন্ন প্রধানরা তাদের দায়িত্ব সামলেছেন, তাদের মধ্যে কে কিরকম ঠিক কাজ করেছেন। নয়টি প্রতীকৃত ভবন হিসাবে SGSY গ্রুপের জন্য যে ভবনটি নতুন করে নির্মাণ হয়েছে, তার নামটা দেওয়া তৎকালীন সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি আমাদের কাজল ব্যানার্জি, তিনি নাম ঠিক করে দিন। জেলার মধ্যে নয়টি পঞ্চায়েত অন্যতম স্থানে ছিল এবং এখনো পর্যন্ত ব্লকে, যে আমরা উত্তরে যেটা জানতে পারলাম, যে এখনো পর্যন্ত নয়টি গ্রাম পঞ্চায়েতে ব্লক স্তরের প্রোগ্রামগুলো, যেগুলো বিডিও অফিসে হওয়া সম্ভব হয় না, বিডিও সাহেব বা যারাই থাকেন না কেন, বিডিও ম্যাডামরা, তারা সরাসরি দায়িত্ব নিতে বলেন নয়টি গ্রাম পঞ্চায়েতকে, এবং নয়টি গ্রাম পঞ্চায়েত তার ঐতিহ্য রেখে একই রকম ভাবে সেই দায়িত্ব নিয়ে যাচ্ছেন। পূর্বতন প্রধানরা যেমন নিয়েছেন, মাঝের যারা প্রধান হিসাবে চেয়ারে বসেছেন তারা যেমন নিয়েছেন, ঠিক পাশাপাশি ভাবে বর্তমান প্রধানও একই রকম দায়িত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এটাই নৈতিক গর্ব, এটা আমাদের গর্ব। পরে বিভিন্ন এপিসোড নিয়ে আসবো, আজকে যেটা বলেছি। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা অনেককেই এনে, আমাদের পরিচিত মানুষজন যারা বিভিন্ন জায়গায় পরিচিত মুখ, তাদের এনে, কিন্তু আমরা চাইছি মাটির ইতিহাস, মাটির লোকের কাছ থেকে, তার মুখ থেকে শুনে নেওয়া, যারা নয়টি পঞ্চায়েতের সম্পর্ক রেখেছেন। সেই শ্রীকান্তদার কাজকে যেরকম আমরা পেয়েছি, আগের দিন পেয়েছিলাম আরেকজন মানুষকে, যিনি শ্রমজীবী মানুষ, যিনি মার্টিন রেল চেপে, ওই ছোট গাড়ি চেপে, ন্যারো গেজ গাড়ি চেপে যিনি কাজ করতে যেতেন হাওড়ার একটি জায়গায়, এবং শেষ দিন পর্যন্ত তিনি সেই গাড়িতে গেছেন। আমরা আবারও বলছি, আমরা শুনতে চাইছি মাটির ইতিহাস, মাটির মানুষের কাছ থেকে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, দেখতে থাকুন চলন্তিকা। নমস্কার, ভালো থাকবেন।